বুদ্ধি আর পরিশ্রম জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে হার মানাতে পারে না। সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে। সংসারের ছোট, ছোট কাজগুলোকে যদি একটু সুন্দর মতো সাজিয়ে নেওয়া যায় আর তাহলে কিন্তু পরিশ্রমও কম হবে আর একটু আমাদের গুছিয়ে কাজ করতে সুবিধাও হবে। আর গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে ছোট, ছোট টিপস। আজকে সেই রকমই টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ডাব তো আমরা গরমে কম বেশি খেয়েই থাকি। ডাব যে আমাদের শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর আমরা তো প্রত্যেকেই জানি। কিন্তু ডাব যখন কিনি তখন বুঝতে পারি না সেই ডাবের মধ্যে জল আছে কিনা, কিংবা সেই ডাবের জলটা মিষ্টি হবে কিনা, কিংবা সেই ডাবটা কতটা খেতে স্বাদ হবে, কিছুই কিন্তু বুঝতে পারি না। তবে খেয়াল রাখতে হবে ডাব যখনই আমরা কিনবো ডাবের গা যেন হালকা একটু অমসৃণ হয়। দেখতে পাচ্ছ কোথাও উঁচু নিচু কোথাও ঘষা মতো আছে। তো সেই ধরনের ডাব আমাদের কিনতে হবে। খুব বেশি ডাবের গাটা প্লেন থাকলে কিন্তু সেই ডাবে জল কম হয়। আর ডাবের নিচের দিকের অংশটায় কিন্তু এরকম তিনটে মাথা থাকতে হবে। আর ডাবের গায়ের কালারটা কিন্তু একেবারে ডিপ সবুজ কালার হতে হবে। কোন রকম হলদে হলে কিন্তু বুঝতে হবে সেই ডাবটা গাছে বহুদিনের পুরনো হয়ে রয়েছে, তাদের জল অনেক কম হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও মাথার দিকটা এরকম ভাবে কাটলে দেখতে পারবে যে এই উপরের দিকটাও কিন্তু হালকা অমসৃণ। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতে হবে। এছাড়াও ডাবটাকে কানের কাছে নিয়ে হালকা হালকা এভাবে শেক করতে হবে। শেক করলেই বোঝা যাবে এর মধ্যে জল আছে কিনা। জল থাকলে খুব বেশি আওয়াজ হবে, জল না থাকলে কোনো রকম আওয়াজই হবে না। তো এই ছোট্ট, ছোট্ট জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করে কিনতে পারি সেক্ষেত্রে ডাবের জল মিষ্টি হবে, ডাবের জল বেশি হবে, এছাড়াও ডাবের জলের স্বাদ হবে। তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এই ধরনের কাঁচের প্লেট, বাটি বা যে কোনো ধরনের কাঁচের জিনিসপত্র যদি আমরা রেন্টে থাকি তখন কিন্তু এ বাড়ি থেকে ও বাড়ি ট্রান্সফার হতে খুবই সমস্যা হয়। কেননা কাঁচের জিনিস একটুতেই কিন্তু আঘাত লাগলে ভেঙে যায়। আবার কখনো, কখনো দেখা যায় শুধুমাত্র যে ট্রান্সফারেবল সময় অসুবিধা হয় তা কিন্তু নয়। অনেক সময় আমরা ঠিকঠাক মতো সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না। কোনো একটা জায়গায় একসাথে জড়ো করে রেখে দিলাম। সেক্ষেত্রেও দেখা যায় কাঁচের জিনিস একসাথে রাখলেও কিন্তু ভেঙে যায়। তো কিভাবে আমরা ট্রান্সফারেবল এর সময় এই কাঁচের পাত্রগুলো, জিনিসপত্রগুলো নেব বা কোথাও যদি এক জায়গায় শোকেসের মধ্যে রাখি কিভাবে রাখবো যার জন্য দীর্ঘদিন কাঁচের যে একটা শাইনিং সেটাও ভালো থাকবে, সাথে ট্রান্সফারেবল এর সময়ও কিন্তু কোনো রকম ভেঙে যাবে না। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক টুকরো কাপড়। তোমরা ওই যেকোনো ধরনের মোটা পলিথিন নিতে পারো বা এই ধরনের কোনো ছোট কাপড় বা ওড়না বা বড় রুমাল সেগুলোও কিন্তু নিতে পারো। তারপর কি করতে হবে, এরকম ভাবে এক কোণার মধ্যে এই পাত্রগুলোকে রাখবে, যেটা বাটিই হোক বা প্লেটই হোক, গ্লাসই হোক, এরকম ভাবে কোণার দিক করে একটুখানি ফোল্ড করবে কাপড়ে। আর একটা করে উপরে এরকম ভাবে তোমরা প্লেট বা যেগুলো থাকবে সেই পাত্রগুলোকে রাখবে। আবার একটা করে কাপড়ের ফোল্ড দেবে, তারপর আবার একটা করে প্লেট রাখবে। এইভাবে রেখে তারপর সমস্ত কাপড়টাকে একসাথে মুড়িয়ে যদি তোমরা ট্রান্সফার হও কোনো বাড়িতে কিংবা কোথাও রাখো সেক্ষেত্রে কিন্তু দেখবে একেবারে কাছের জিনিসগুলো ভাঙবেও না, নষ্টও হবে না। আর এইভাবে কাপড় দিয়ে মুড়ে নিলে কিন্তু খুব সুন্দর মতো আমরা এগুলোকে ক্যারি করতে পারবো না। এই মোটা কাপড় বা মোটা পলিথিন গুলো কিন্তু এটাকে প্রোটেকশন করবে কাছের জিনিসগুলোকে, যাতে চট করে না কোনো আঘাতে ভেঙে যায়। তো ছোট টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এই ধরনের মেজারমেন্ট কাপ কি কারোর কাছে আছে? হ্যাঁ বন্ধুরা, আমাদের অনেকের কাছে এই ধরনের মেজারমেন্ট কাপ বা মেজারমেন্ট যে স্পুন গুলো হয় সেগুলো রয়েছে। এইগুলোর মধ্যে আমরা মশলাপাতি বা কেক বানানোর সময় মাপ মেজারমেন্ট করে দিলে কিন্তু অনেকটা কাজ করতে সুবিধা হয়। কিন্তু এই চামচগুলো বা এই স্পুনগুলো যখন আমরা লুজ কিনি তখন কিন্তু একসাথে থাকে না। আর যদি আমরা অনলাইন থেকে বা সুপার শপ থেকে কিনি সেক্ষেত্রে দেখবে প্রত্যেকটা চামচ কিন্তু একটা স্টিকের মধ্যে থাকে। তো যদি এইরকম ভাবে আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে খেয়াল করে দেখবে একটা হারিয়ে যায়। তো একটা মাপ মেজারমেন্ট করতে খুবই বেশি অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। সমস্ত চামচগুলো ঠিকঠাক মতো অর্গানাইজ করে রাখার জন্য এখানে এক টুকরো এরকম দড়ি নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে অন্যান্য যেকোনো ধরনের দড়ি নিতে পারো। আমি এক টুকরো রিবন নিয়েছি। রিবনের মধ্যে সমস্ত চামচগুলোকে একসাথে এইভাবে আটকে নিলাম। তো সমস্ত চামচ যদি এইভাবে একসাথে রেখে দিই, কোথাও গিয়ে দেখবে আমাদের কাজ করতে কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে। সমস্তটা এক জায়গায় থাকলে কাজের সময় এদিক ওদিক খুঁজতেও হবে না। সাথে কিন্তু সমস্ত চামচ একসাথে পেয়েও যাবো। এরপর রান্নাঘরে কোনো একটা হুকের মধ্যে এইভাবে রেখে দাও। যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে কাজ করো। তাতে কিন্তু আর এই দড়ির মধ্যেই থাকবে। আলাদা, আলাদা করে খুলে ছড়িয়ে ছিটিয়ে রাখতেও হবে না। আর সমস্ত চামচ একসাথেও থাকবে। ছোট্ট টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। মশার উৎপাতে নাজেহাল অবস্থা আমাদের। তো এই ধরনের অল আউট বা মর্টিন আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। মর্টিনটা ব্যবহার করলে কিন্তু সবথেকে বেশি যেহেতু স্ট্রং গন্ধ রয়েছে তাই অনেকটা কিন্তু মশা আমরা আটকাতে পারি, রোধ করতে পারি। কিন্তু মর্টিন জ্বালালে
অনেক রকম অসুবিধা হয়। আ ১ম যে অসুবিধা সেটা হচ্ছে এরকম যদি স্ট্যান্ড না থাকে না কোনোভাবেই কিন্তু মর্টিন আমরা জ্বালাতে পারি না। কেননা এমনিভাবে যদি ফ্লোরের ওপর এই মর্টিন জ্বালিয়ে রেখে দিই, সেক্ষেত্রে দেখবে ফ্লোরের মধ্যে একটা পোড়া দাগ হয়ে যায়। আর অন্য কিছুর মধ্যে রাখলেও দেখবে ঠিকঠাক মতো জ্বলতে চায় না। স্ট্যান্ডের মধ্যে যতটা সুন্দর মতো জ্বলে অন্যান্য কিছুতে কিন্তু ঠিকঠাক মতো জ্বলতে চায় না। বারবার নিভে যায় ফ্লোরের মধ্যে টাচ হলে। তো স্ট্যান্ড ছাড়া কিভাবে আমরা মর্টিনটাকে জ্বালাতে পারবো যদি হাতের কাছে স্ট্যান্ড না থাকে? অথবা একটা মশার যে কয়েলের বক্স রয়েছে সেই বক্সের মধ্যে কিন্তু আ ৪ টা ৬ টা কয়েল থাকলেও একটাই কিন্তু স্ট্যান্ড থাকে। তাই স্ট্যান্ডটা যদি কোনো কারণে কিছু হয়ে যায়, ভেঙে যায়, হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কয়েল জ্বালানো খুবই মুশকিল। তো কি করব এখানে আমি এক টুকরো ছোট্ট কাগজ নিয়ে নিয়েছি। তবে অবশ্যই এই কাগজটা যেন এই কয়েলটা থেকে একটু বড় হয়। এরপর এই কাগজটাকে এরকমভাবে শাড়ির যেরকম আঁচলের প্লিট করি ঠিক সেরকমভাবে কিন্তু ভাঁজ করতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভালোমতো বুঝতেই পারবে। একবার সোজা একবার উল্টো এইভাবে বেশ কতগুলো ফোল্ড করে কাগজটাকে ছোট করে ভাঁজ করে নেব। তারপর কাগজটাকে খুলে তারপর যদি এর উপর আমরা মর্টিনটাকে বসিয়ে দিই, সেক্ষেত্রে দেখবে এর যে ছাইটা সেটা ওই কাগজের মধ্যে পড়বে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে না। আর এই যে গ্যাপগুলো রয়েছে কাগজের উঁচু নিচু জায়গাটা, এই উঁচু নিচু জায়গাতেই কিন্তু সুন্দর মতো এটাকে স্ট্যান্ড করে রাখা যাবে। যার কারণে আগুনও ধরে যাবে না কাগজটায় আর ফ্লোরটাও পুড়ে নষ্ট হবে না। আর অল আউটটাও কিন্তু বা মর্টিনটাও কিন্তু সুন্দর মতো আমরা জ্বালাতে পারবো। তো এই ছোট, ছোট টিপস গুলো বেশ অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করো। তো চলো দেখে নাও পরের টিপস। আমরা মহিলারা যখন ব্লাউজ পরি, ব্লাউজের নিচে কিন্তু এই ধরনের একটা ব্রা তো পরেই থাকি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবে আমরা যখন ব্রা পরি তখন ব্রাটা কিন্তু ব্লাউজের সাইড দিয়ে দেখা যায়। অনেক, অনেক ব্লাউজে এই কাঁধের কাছে হুক থাকে না। আর হুকটা কিন্তু এরকমভাবে ব্রাটাকে পরার পর ঠিকঠাক মতো লক করে রাখার জন্য যাতে কাঁধের দিক থেকে কোন রকম ব্রাটা না দেখা যায় তার জন্যই কাঁধের কাছে ব্লাউজের মধ্যে হুকটা থাকে। অনেক, অনেক রেডিমেড ব্লাউজে দেখা যায় কাঁধের কাছে হুকটা থাকে না। আবার কখনো, কখনো দেখা যায় হুকের ঘাটটা ছিঁড়ে গেছে। পরার সময় জিনিসটা লক্ষ্য করলাম যে আবার কিন্তু এটাকে সেলাই করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে এই ব্লাউজটাকে বা এই ব্রাটাকে বারবার যদি কাঁধের দিক থেকে বেরিয়ে যায় কিভাবে ঢোকাবো? তার জন্য এক টুকরো ছোট্ট ডবল টেপ গাম নিয়ে নিয়েছি। তো এই ধরনের কাজগুলো কিন্তু অনেকটাই ডবল টেপ গামের সাহায্যে মানে অনেকটা বেশি সুবিধা করে নেওয়া যায়। তাই ঘরে খুব সামান্য টাকা দিয়ে যদি একটা ডবল টেপ গাম কিনে আনি তাহলে দেখবে অনেকগুলো ছোট, ছোট কাজ কিন্তু হয়ে যাচ্ছে। এরপর এই বোতামটা যদি না থাকে বোতামের একটু পাশে এরকমভাবে ডবল টেপ গামটাকে লাগিয়ে দাও। আর এর ভিতরের দিকে ব্লাউজের ভিতরের দিকে কিন্তু এই ডবল টেপ গামটাকে লাগাতে হবে। তারপর ব্রাটা পরার পর এই ডবল টেপ গামের সাথে এটাকে হালকা করে টাচ লাগিয়ে দাও। তাহলে দেখবে যতই মুভমেন্ট হোক না কেন কোন রকম ভাবে কিন্তু আর ব্রাটা কাঁধ থেকে বেরিয়ে যাবে না। ব্লাউজটাও সুন্দর মতো কাঁধের কাছে টাইট মতো আটকে থাকবে। আর আমাদেরও কিন্তু রাস্তাঘাটে অপস্তুতের মধ্যে পড়তে হবে না। ব্রাটা বারবার ঠিকও করতে হবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা এমন কি কখনো হয়েছে খাবার বসিয়ে রেখেছো গ্যাস বাড়ানো অবস্থায় অথচ অন্যান্য কোনো কাজে ইনভলভ হয়ে পড়েছো সেক্ষেত্রে আবার কিন্তু অনেক সময় পুড়ে যায়। আবার কখনো তেল বসিয়ে রাখলেও বেখেয়ালে কিন্তু তেলটা জ্বলে গেলেই তেলটা পুড়ে যায়। তো যেভাবেই কড়াইটা পুড়ুক না কেন এই পোড়া কড়াইয়ের দাগ তুলতে কিন্তু ভীষণই কষ্ট হয়। শুধুমাত্র কষ্ট না আমাদের হাতের অবস্থাও কিন্তু খারাপ হয় খুব ঘষে, ঘষে কড়াইটা মাজতে গেলে। তো আজকে বিনা হাত লাগিয়ে কিভাবে এই পোড়া দাগ তুলবো তারই একটা ছোট্ট টিপস। এখানে দেখতে পাচ্ছ বেশ খানিকটা কড়াইটা কিন্তু পুড়ে গেছে। এই পোড়া কড়াইয়ের ওপর আমি দিয়ে দিলাম জল। তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই। যেইটুকু অংশ পোড়া থাকবে ঠিক সেটুকুই দেবে জল। আর যাতে পোড়া অংশটা সম্পূর্ণ ডুবে থাকে জলের মধ্যে সেভাবেই দেবে। তবে যেটুকু অংশ পোড়া নেই সেটুকু অংশে জল দেওয়ার কোনো দরকার নেই। আর এই জলের মধ্যে দিয়ে দেবো ১ চামচ পরিমাণ ডিটারজেন্ট, ঘরে থাকা যেকোনো ধরনের ডিটারজেন্ট দেবে। আর দিয়ে দেবো ১ চামচ পরিমাণ খাবার সোডা। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি ভিনিগার। সমস্ত জিনিসই কিন্তু আমাদের ঘরে সবসময়ের জন্য কম বেশি থাকেই। হাত না লাগিয়ে এভাবে যদি পরিষ্কার করা যায় সেক্ষেত্রে কিছুটা তো সুবিধা হবে। ৩ টে জিনিস একসাথে মেশার পর দেখবে বেশ খানিকটা কিন্তু রিঅ্যাকশন স্টার্ট হয়ে যাবে। এরকম বুদবুদ তৈরি হবে। তারপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটাকে জ্বালিয়ে ২ থেকে ৩ মিনিট কিন্তু জলটাকে ফুটতে দেবো। তবে এক্ষেত্রে অনেকেই বলবে যে গ্যাসটা তো খরচা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, খুব সামান্য পরিমাণ হয়তোবা গ্যাসটা খরচা হবে ঠিকই। কিন্তু আমরা এই মাজা ঘষা করতে গেলে যেটা আমাদের অনেকটা পরিশ্রম হতো সেটা তো হবে না। যতক্ষণ এরকম জলটা ফুটবে ততক্ষণ কিন্তু একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। তাতে যে পোড়া তেলটা ছিল বা পোড়া খাবারটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ কড়াই থেকে আলগা হয়ে আসবে। তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম। এই অবস্থায় বেশ কিছুটা সময় রেখে দেবো। জলের কালারটা দেখলে তোমরা বুঝতেই পারছো যে পরিমাণ তেল ছিটে বা তেল পোড়াটা ছিল বা খাবার পোড়াটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ
সম্পূর্ণ এই জলের সাথে উঠে গেছে। যেহেতু এখানে সোডা দেওয়া রয়েছে আর ভিনিগার দেওয়া রয়েছে, তাই খুব সুন্দর মতো এটা কিন্তু ক্লিনিং এর সুবিধা হলো। তারপর ২-৩ বার জল পাল্টে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি, প্রায় কিন্তু 80% পোড়া দাগটা উঠেই গেছে। এরপর যেটুকু রয়েছে খুব সামান্য পরিমাণ একটুখানি ডিশ ওয়াশার দিয়ে হালকা হাতে যদি মেজে নাও, এক্ষেত্রে সম্পূর্ণ পোড়া কড়াইয়ের দাগটা কিন্তু উঠে যাবে। যার জন্য আমাদের খুব বেশি কায়িক পরিশ্রম করার দরকার পড়বে না। আর খুব বেশি ডিশ ওয়াশার বা খুব বেশি ঘষাঘষি করারও প্রয়োজন পড়বে না। খুব অল্প সময়ের মধ্যে কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। আর যেটুকু কালো দেখছো সেটুকু কিন্তু আমার কড়াইয়েরই দাগ। এইভাবে বন্ধুরা যদি কড়াইটাকে আমরা পরিষ্কার করে নিই, কোথাও গিয়ে বেশ খানিকটা সুবিধা কিন্তু আমাদের হচ্ছে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।